মৌলি বাণীর রিসেপশনের শাড়ি পরিয়ে দিলে বাণী সবার সামনে মৌলিকে উচিত শিক্ষা দেয় আর বাণীর পাশে থাকে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় বাণী যখন সবাইকে খাবার সার্ভ করছিল তখন তানিয়াকে দেখতে না পেয়ে বাণী বলে, তানিয়া কোথায় গেল, মামামকে কেন খুঁজে পাচ্ছি না। তখনই অনিরুদ্ধ খুঁজতে থাকে। তখনই অনিরুদ্ধ দেখতে পায় যে ছোপার পিছনে গিয়ে তানিয়া লুকিয়ে আছে। তখনই অনিরুদ্ধ বলে যে আসলে আমাদের বাড়িতে একটা বিলাই ঢুকছে, তো বিড়ালটাকে মারতে হবে, বিড়ালটাকে ধরতে হবে। এরপরে দেখা যায় তানিয়াকে ছোপার পিছন থেকে অনিরুদ্ধ নিয়ে আসে আর বলে, কি হয়েছে প্রিন্সেস, তুমি ওখানে লুকিয়ে বসে আছো কেন? তখনই তানিয়া বলে যে আমার ভালো লাগছে না, আমি মায়ের সঙ্গে কোনো কথা বলতে চাই না। তখনই দেখা যায় যে বাণী বলে, কেন মামাম, কি হয়েছে? তখনই তানিয়া বলে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ খেয়াল করে দেখতে পায় যে তানিয়ার হাতে একটা পেন্টিং। তখনই তানিয়াকে বলে যে, তানিয়া এটা কি তোমার হাতে? তখনই তানিয়া বলে কিছুই না। তখনই বাণী তানিয়ার হাত থেকে পেন্টিংটা নিতে গেলে তানিয়া দেয় না, বলে আমি তোমাকে দিতে চাই না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ পেন্টিংটা নিয়ে দেখে যে বাবা মা আর তানিয়া মাঝখানে দাঁড়িয়ে পেন্টিংটা এঁকেছে। তখন সবাই ওই পেন্টিংটা দেখে খুব খুশি হয়ে যায়। আর তখনই সাথী ওটা দেখে বলে, হ্যাঁ তানিয়া, তোমরা খুব সুখী পরিবার, তোমাদের পরিবারটা যেন সবসময় এরকম সুখী হয়। আর তখনই দেখা যায় যে তানিয়া বাণীকে আবারও বলে, মা, এই রিসেপশনের অনুষ্ঠানটা করো না, আমি সব বন্ধুদেরকে দেখাতে চাই যে আমরা কত হ্যাপি ফ্যামিলি, তুমি করো না এটা। তখনই সাথী বলে, হ্যাঁ বাণী, আমাদের কথা নাই শুনলে, তুমি তোমার মেয়ের কথা অন্তত শোনো, তার ইচ্ছাটা তুমি পূরণ করো। তখনই বাণী বলে, না না সাথী মাসিমণি, মেয়েটা এখন এই বায়না করছে, যখন এটা মিটানো হয়ে যাবে ও অন্য বায়না করবে। তখনই তানিয়া বলে, না মা, আমি আর কোনো বায়না করবো না, আমি কথা দিচ্ছি, তুমি এটাও শুধু করো আমার জন্য মা, প্লিজ। তখনই বাণী রাজি হয়ে যায়। তখনই তানিয়া বলে, আমি খুব খুশি হয়েছি যে আজকে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, আমার বন্ধুরা আসবে। তখনই দেখা যায় যে বাণী ওখান থেকে চলে গেলে তখনই বিদ্যুতের মা সাথীকে কানে কানে বলে যে, বিয়ান, আমি যেটা বুঝতে চাচ্ছি আপনি কি সেটাই চাচ্ছেন? তখনই দেখা যায় যে সাথী বলে, কি? তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে, এই এর মধ্যেই দুজনে আবার বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? তখনই সাথী বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমিও এটাই চাই। এরপরে দেখা যায় এইসব খবর নিচে মৌলির কানে চলে যায়। তখনই মৌলি খুব রেগে থাকে আর ছুরি হাতে নিয়ে বলে, আমি আমি মেরে ফেলবো ওই বাণীকে, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, বাণীকে আমি মারবই। বাণীর জন্য এত কিছু হচ্ছে, বাণী আমার অনিরুদ্ধকে কেড়ে নিচ্ছে, আমি বাণীকে ছাড়বো না। আজকে অনিরুদ্ধের সঙ্গে আমার রিসেপশন হওয়ার কথা ছিল, আর আজকে বাণীর সঙ্গে হচ্ছে, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। জ্ঞানম্যাম, তুমি সরে যাও, তুমি একদম সরে যাও, আমি ছাড়বো না, ওই বাণীকে আমি নিজ হাতে মারবো। তখনই বান্টি বলে, হ্যাঁ হ্যাঁ মৌলি ম্যাডাম, চলুন চলুন, আমিও যাচ্ছি। তখনই তারা বলে, বান্টি, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু সত্যি তুই মার খাবি। আর এই যে বান্টি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, সবসময় এত এই কথাটা শুনছে, তাহলে আমার কাছে বললি না কেন? আগে মৌলিকে কেন বলতে হলো? এখন মৌলি যে রেগে আছে, তখন মৌলি ছুরিটা নিয়ে বান্টিকেই মারতে যায়, বলে এটাই বানি, ওকেই মারবো। জানলাম তুমি আমাকে আটকেও না, ওই বাণীর জন্য আমার অনিরুদ্ধের সঙ্গে বিয়েটা হলো না। এত আশা করে বসেছিলাম ও অনিরুদ্ধের সঙ্গে আমি বিয়ে করব, সেটা আর হলো না। আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না ওদেরকে, আমি ওদেরকে শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। তখনই দেখা যায় যে বান্টি বলে, মৌলি ম্যাডাম, আমার প্ল্যানটা আগে শুনুন, আমি একটা প্ল্যান পেয়েছি, এটা শুনলে আপনার খুব ভালো হবে। তখনই দেখা যায় মৌলি বান্টির কথাই শুনে ফেলে। এরপরে অন্যদিকে দেখা যায় বাড়িতে রিসেপশন নিয়ে খুব তোড়জোড় চলে। আর তখনই বিদ্যুতের মা এসে বাণীকে বুঝে থাকে, বাণী, এইসবে মন খারাপ করিস না মা, যা হবার হয়ে গেছে। তখনই বাণী বলে, ও মামনি, এসবের কি দরকার ছিল, এত লোকজন আমার ভালো লাগছে না। তখনই বিদ্যুতের মা বলে, বাণী, আমরা তো গরিব, তোর বাপের বাড়ির লোক হিসেবে তো আমি শুধু আছি, এজন্য আমি তো আর কিছু দিতে পারছি না, ওরা যা করছে তা মেনে নে না, দেখ অনেক সুন্দর লাগবে তোকে, আর মেয়ের মুখের দিকে তাকিয়ে এটা মেনে নে। তখনই দেখা যায় যে বাণী সবকিছু মেনে নেয়। এদিকে সাথী বেনারসি আর বিয়ের পোশাক কিনে নেয় অনিরুদ্ধ আর বাণীর জন্য। তখনই সাথী অনিরুদ্ধ আর বাণীকে ডেকে তাদের পোশাক হাতে তুলে দেয়, আর বাণীকে বেনারসি দিলে বাণী খুব খুশি হয়ে যায়। আর তখনই বিদ্যুতের মা বলে, বাণী, আসলে বেনারসিটা খুব সুন্দর হয়েছে, তোকে পরলে খুব মানাবে রে। তখনই দেখা যায় যে বাণী বলে, মামনি, এখন এইসব আর ভালো লাগছে না। তখনই সাথী বলে, কেন ভালো লাগছে না? আজকে শাড়িটা পরবে, দেখবি খুব সুন্দর লাগবে, মেয়েটারও অনেক ভালো লাগবে, আমিও চাচ্ছি যে তুমি এটাই করো। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে, বাবা কোথায় মা? তখনই সাথী বলে, তো বাবা ওই যে সকালে বের হলো আর আসলো না,
এত কিছু হচ্ছে, তাও তোর বাবা কিছু জানলো না। আসলে তোর বাবা ওর উপরে রাগ করবে না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আসলে বাবা এসব কিছু চাচ্ছে না তো তাই। তখনই সাথী বলে, না তোর বাবার মতো মানুষ হয় না, বিশ্বাস কর, তোর বাবা সত্যি অনেক ভালো, দেবতার মতো মানুষ। আমি যে সিদ্ধান্ত নিই কখনোই সে এই সিদ্ধান্তটা নষ্ট হতে দেয় না। আমি জানি তোর বাবা আমাকে ঠিক বুঝবে, সে এরকম কিছুই করবে না। এরপরে দেখা যায় আড়াল থেকে যখন বাণীকে শাড়ি দেয় তখন বান্টি দেখে পরে ওখান থেকে সবাই চলে গেলে শাড়িটা চুরি করে এনে মলির হাতে তুলে দেয় বান্টি, আর বলে এটাই হলো রিসেপশনের বাণীর পরবে যে শাড়িটা, এটাই সেই বেনারসি শাড়ি। তখনই মলি বলে, এটা আমাকে দাও। তখনই নয়নতারা বলে, এটা এটা কি করছো মৌলি দিদিভাই, তুমি এটা করো না, এসব কিছু কিন্তু একদম ভালো হচ্ছে না। তখনই মৌলি আগুন লাগিয়ে দেয় শাড়িতে, আর সেখানে ঈশানী চলে আসে আর বলে, এখানে কি হচ্ছে? তখনই মৌলি বলে, কি হচ্ছে দেখতে পাচ্ছ না, আমি ওই বাণীর রিসেপশনের শাড়িটা পুড়িয়ে দিচ্ছি, ওই রিসেপশনের শাড়ি আমি এখানে রাখবো না, এটা বুঝতে পারছো না তোমরা? আমি কিছুতেই হতে দেবো না, অনিরুদ্ধ শুধু আমার, অনিরুদ্ধের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বাণীর না। এজন্য বাণীকে আমি অনিরুদ্ধের সঙ্গে দেখতে পারবো না, এসব কিছু আমি আমি মানবো না। তখনই দেখা যায় যে ঈশানী বলে, একদম ভালো করছিস না মৌলি, এটা কেন করছিস? আর এই যে ছোট মা, তুমি একটু তোমার নাতনিকে বোঝাও না, ভালো বুদ্ধি দাও, এরকম কুবুদ্ধি দিও না যে বুদ্ধিতে মৌলির ক্ষতি হতে পারে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী স্নান ছেড়ে যখন বাইরে বের হয়ে পড়ে তখনই দেখতে পায় টেবিলের উপরে পোড়া শাড়ি একটা ঝুড়িতে রাখা আছে। তখনই বাণী এটা দেখে খুব ভয় পেয়ে যায়, বলে এই অশুভটা কে করলো? আমি এখন মাসিমণিকে কি জবাব দেবো? মাসিমণি এত আশা করে শাড়িটা আমাকে দিয়েছিল। তখন সেখানে সাথী আর বিদ্যুতের মা চলে আসে আর বাণীকে ডাকে, যে বাণী কি হয়েছে, এখনো ফ্রেশ হয় নাই? তখনই বাণী বলে, আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। তখনই বিদ্যুতের মা বলে ওঠে যে, আসলে বিয়ান শাড়িটা কে যেন পুড়িয়ে এখানে রেখে গেছে। তখনই সেখানে এই ঈশানী চলে আসে আর বাড়ির জন্য একটা বেনারসি নিয়ে আসে। আর ঈশানী এসে সাথীকে বলে, সাথী আমি জানি যে বাণীর শাড়িটা নষ্ট হয়ে গেছে, এজন্য আমি এই বেনারসিটা নিয়ে এসেছি, এটা আমার বেনারসি, এটা বাণী পড়তে পারে। তখনই সাথী বলে, তাহলে তুমি বাণীকে ক্ষমা করে দিয়েছো ঈশানী দি? তখনই ঈশানী বলে, আমি কখনোই বাণীকে ক্ষমা করব না, করতে পারবো না। আর আমি এখানে রিসেপশনের অনুষ্ঠানে আসিনি, আসলে আমি এটা আমার দায়িত্ব মনে হচ্ছিল তাই, কারণ আমি চাই না যে এই রিসেপশনটা নষ্ট হয়ে যাক। আর এই শাড়িটা এনেছি কারণ ওই শাড়িটা মৌলি পুড়িয়ে দিয়েছে, এজন্যই আমি এই শাড়িটা নিয়ে এসেছি। কথাটা শুনে সাথী চমকে যায়, বলে মৌলি এটা কি করছে? তখন ঈশানী বলে, আসলে মৌলিকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি, মৌলির মাথাটা হয়তো ঠিক নেই, ও কখন কি করছে কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যায় যে ঈশানী বলে, বাণী শাড়িটা কি নেবে, পছন্দ হয়নি? তখনই বাণী বলে, আপনি আমার জন্য যা নিয়ে এসেছেন আমার খুব পছন্দ হয়েছে। বাণীর চোখে শুধু জল। তখনই ঈশানী বলেন, কান্না করে কোনো লাভ নেই বাণী, তুমি যে অন্যায়টা করেছো সেটা কখনোই ক্ষমার অযোগ্য, তোমাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় রিসেপশনের সব অনুষ্ঠানে শুরু হয়ে যায়, সব অতিথিরাও চলে আসতে থাকে। তখনই তানিয়া খুব আনন্দ করতে থাকে আর বিদ্যুতের মা তানিয়াকে বলে যে, কি হয়েছে, এই যে তানিয়া, ভালো লাগছে তো? তখনই তানিয়া বলে, হ্যাঁ ঠাম্মি আমার খুব ভালো লাগছে। সবাই তখন সব খুশিতে আছে। তখন বাণীকে সাজিয়ে নিয়ে আসে অনিরুদ্ধের বন্ধু। তখনই দেখা যায় অনিরুদ্ধ বাণীকে দেখে অবাক দৃষ্টিতে বাণীর দিকে তাকিয়ে থাকে, কারণ বাণীকে অনেক মিষ্টি দেখাচ্ছিল। তখন অনিরুদ্ধ মনে মনে বলে যে, আসলে বাণী আপনি খুব সুন্দর, আপনাকে কত মিষ্টি দেখাচ্ছে। এরপরে দেখা যায় যে বাণীকে নিয়ে এসে রিসেপশনের অনুষ্ঠানে ওখানে বসানো হয়। তখন বাণীকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়, সাথীও মনে মনে বলতে থাকে, বাণীকে কত মিষ্টি লাগছে। আসলে বাণীর চেহারাটা অনেক ভালো, অনেক মিষ্টি, যেমন ও মিষ্টি তেমন তার মেয়েটাও অনেক মিষ্টি হয়েছে। তখন তানিয়া এসেও বাণীকে বলে, মা তোমাকে কত সুন্দর লাগছে, আজকে শুধু তোমাকে দেখতেই ইচ্ছে করছে, তুমি কত সুন্দর করে সেজেছো। তখন বাণী বলে যে, মাম্মাম এসব কথা বলতে হয় না, আমি সেজেছি শুধু তোমার জন্য, এসব কিছু করেছি। তখনই বিদ্যুতের মা বলে, হ্যাঁ বাণী তোকে অনেক মিষ্টি লাগছে, তোকে যে এত সুন্দর দেখতে আমি আগে বুঝিনি, আজকে বুঝছি, তোকে অনেক মিষ্টি দেখতে রে, তোকে দেখে আমি ধন্য হয়ে যাচ্ছি। তখনই অনিরুদ্ধের বন্ধু বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছেন, আসলে বাণীটা অনেক মিষ্টি। তখন সেখানে মণি চলে আসে আর বাণীর প্রশংসা শুনে মণি আরো রেগে যায় আর বলে, এটা হতে পারে না, আজকে এখানে আমার রিসেপশন হওয়ার কথা ছিল, অনিরুদ্ধের পাশে আমার থাকার কথা ছিল, আর আজকে আমি এখানে নেই, এটা আমি মানতে পারছি না। আমি ওদেরকে সুখে থাকতে দেব না, কিছুতেই সুখে থাকতে দেব না, ওদের এই জীবনটা আমি নষ্ট করে দেব, বাণীকে আমি শেষ করে দেব, বাণীকে আমি কিছুই অনিরুদ্ধের পাশে থাকতে দেব না, কিছুতেই না। এরপরে দেখা যায় বিদ্যুতের মা সাথীর কানে কানে এসে বলে, বিয়ান আমি সবকিছু রেডি করে রেখেছি, মালা,
সিঁদুর সবকিছু ঠাকুরমশাইকে আসতে বলে দিয়েছি। আজকে এই ফাঁকে ওদের বিয়েটা আবার নতুন করে হয়ে যাক। তখনই সাথী বলে, হ্যাঁ ঠিক বলেছেন, আমিও সবকিছুই চাই যাতে করে আমার বাড়িতে যত অশুভ জিনিস আছে সব বাড়ি থেকে চলে যাক। আমি সবসময় চাই আমার ছেলে যাতে ভালো থাকে, আমার ছেলের খুশিটাই আমার কাছে সবকিছু। এরপরে দেখা যায় যে মলি এগুলো শুনে আরো রেগে যায়। তখন মলি মনে মনে বলে, আমাকে কিছু একটা করতে হবে, তানিয়াকে এখান থেকে নিয়ে যেতে হবে। তখন তানিয়া মলির সামনে চলে আসে আর তানিয়ার বাবা মাকে দেখে খুব খুশি মনে ওখানে নাচতে থাকে। তখনই দেখা যায় মৌলি তানিয়ার কাছে এসে বলে যে, তানিয়া আমার কথা শুনলে তুমি সাজবে না, তোমাকে তো একটুও সাজনি। তখনই তানিয়া বলে, আসলে মা আমাকে সাজতে দেয় না তো, তাই আমি সাজিনি। তখনই মৌলি বলে ওঠে, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি কি সাজবে? তখনই দেখা যায় যে তানিয়া বলে, না গো থাক, আমার মা বকবে, আমি সাজতে পারবো না। তখনই দেখা যায় যে মৌলি বলে, আমি তোমার মাকে বলে দেবো যে তোমাকে আমি সাজিয়েছি, তাহলে আর তোমার মা তোমাকে বকাবকি করবে না। তখনই দেখা যায় যে তানিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও। তখনই মৌলি তানিয়াকে নিয়ে তার ঘরে চলে যায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধের বন্ধু অনিরুদ্ধ আর বাণীর ছবি তুলতে চায়, বলে যে তোরা একসঙ্গে দাঁড়া, আমরা একটা সেলফি তুলে নিই। তখনই দেখা যায় অনিরুদ্ধ আর বাণী বলে, তাহলে আমার প্রিন্সেসটা কোথায়? তখনই বাণী বলে, আমার মাম্মাম কোথায় গেল? মামনি, মামামকে দেখেছো? ও মামনি, তুমি ওর মামামকে দেখোনি? তোমাকে না বললাম একটু চোখে চোখে মামনিকে রাখতে, বলো না মামনি, তুমি কেন মামামকে রাখলে না? তখনই বিদ্যুতের মা বলে, এখানেই তো ছিল রে বাণী, এই মাত্রই তো মেয়েটাকে দেখলাম, অনেক হাসাহাসি করছিল। তখনই বাণী খুব চিন্তায় পড়ে যায়, বলে বিদ্যুৎ আবার মামামের কোনো ক্ষতি করলে না তো? আমি কি করে এখন সবকিছু ঠিক করব? তখন অনিরুদ্ধ খুব চিন্তায় পড়ে যায় আর বলে, বিদ্যুৎ আবার এখানে এসে আমার প্রিন্সেসকে নিয়ে গেল না তো? তখনই সেখানে তানিয়া এসে চিৎকার করে মা বলে ডেকে ওঠে। আর তখনই বাণী তানিয়ার কাছে যে দেখে যে একবারে অন্যরকম সাজ সেজেছে, তখনই বলে যে এই সাজটা তোমাকে কে সাজিয়ে দিয়েছে, বলো মামাম। তখনই দেখা যায় তানিয়া বলে ওঠে, মা আমাকে, মাকে কেমন লাগছে আগে বলো তো, তারপরে আমি বলবো। তখনই দেখা যায় যে বাণী খুব রেগে যায়, বলে আমি যেটা বলছি সেটা বলো, কে সাজিয়ে দিয়েছে? তখনই মলি এসে বলে, কেন, আমি সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে না? তানিয়াকে তো খুব সুন্দর লাগছে, তোমার থেকেও তানিয়াকে খুব সুন্দর লাগছে। তখনই বাণী মামনিকে বলে যে, মামনি তুমি মামামকে নিয়ে একটু ভিতরে যাও তো। তখনই দেখা যায় বিদ্যুতের মা তানিয়াকে নিয়ে ভিতরে চলে যায়। এরপরে মৌলির কাছে চলে আসে বাণী আর বলে, এটা কেন করলে? আমার মেয়ের সঙ্গে এই নোংরা খেলাটা কেন করলে? তখনই দেখা যায় যে মৌলি বলে, যা করেছি বেশ করেছি, আসলে কি হয়েছে বলো তো, আর তুমি তো বড়লোক বাবু ধরেছো, এরকম আমি তানিয়াকে সাজিয়েছি যাতে এরকম সাজগুজ করে রাস্তায় গিয়ে বড়লোক বাবু ধরে তার জীবনটা সেটেল করতে পারে। তখনই কথাটা শুনতেই বাণী খুব রেগে যায় আর কষে চড় মারে মৌলিকে আর বলে, এত কিছু করেও শিক্ষা হয় না না? আমাকে যত কথা বলার বলুন, আমাকে যা করার করুন, কিন্তু আমার মামামকে নিয়ে যদি একটা নোংরা কথা বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দেখা যায় মৌলি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে চড় মারলে সবার সামনে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই বাণী বলে, আমাকে কিচ্ছু করতে পারবেন না। আপনি কি মনে করেন নিজেকে, যখন যা ইচ্ছে হবে সেটাই করবেন, তাই বলে আমার ছোট মেয়েটাকেও আপনি ছাড় দেবেন না? আপনাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখনই মৌলি বলে, আমি তোমাকে ছাড়বো না বাণী। অনিরুদ্ধ তুমি কিছু বললে না, তোমার সামনে বাণী আমাকে চড় মারলো আর তুমি কিচ্ছু বললে না। তখনই সাথী বলে, একদম ঠিক কাজ করেছে, মেয়েটা যতবার বেড়েছে বাণী একদম উচিত কাজই করেছে। এরপরে দেখা যায় যে মৌলি রেগে যায় আর বলে, অনিরুদ্ধ তুমি কোনো কথা বলছো না কেন? তোমার সামনে তোমার বাড়িতে আমাকে মারলো বাণী আর তুমি কিচ্ছু বলছো না, কেন বলছো না? তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে, কি বলবে, উনি কি বলবে? তুমি আমার মেয়ের সঙ্গে যেটা করলে সেটা একদম ঠিক কাজ করনি। আমি আমার মেয়ের সঙ্গে কোনো অন্যায় আমি কখনোই মেনে নিইনি। একটা কথা মনে রাখবে, আমার মেয়ের সঙ্গে এরকম নোংরা কাজ করতে আসলে আমার সঙ্গে লড়াই করতে হবে, তারপরে আমার মেয়ের সঙ্গে লড়াই করবে, তার আগে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই মৌলি বলে, তোমার এত বড় সাহস, তুমি এখানে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো? এই বাণী, তুমি আমাকে চেনো না। তখনই দেখা যায় বাণী বলে, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে এতদিন সম্মান করেছি, এজন্য তুমি মনে করেছো বাণী খুব ভালো, কিন্তু বাণী এতটাও সোজা মেয়ে না। যদি তার মেয়েকে কিছু বলা হয় সে কিন্তু চুপ করে বসে থাকে না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাণী আপনি যা করেছেন একদম ঠিক কাজ করেছেন, আমি আপনার পাশে আছি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।